এসআইআর নিয়ে কেউ যেন টেনশন করবেন না। আপনার নাম যদি নাও বা আসে, দেখবেন যদি আল্লাহ রাজি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পরের বার ভোট আসবার আগে আপনার নাম আমার লিস্টে উঠে যাবে। যে ভারতবর্ষে বিজেপি সরকার, বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার এই ভারতবর্ষে জবে থেকে এসছে না, এরা কখনোই ভারতবর্ষের নাগরিকদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি, আর যতদিন থাকবে এরা মানুষকে স্বস্তিতে থাকতে। যে দেশে আপনি নাগরিক বলে পরিচয় দেওয়ার পরেও আপনার যদি সে দেশের মাটিতে দাঁড়িয়ে ন্যায় বিচার পাওয়ার অধিকার না থাকে, তাহলে আপনি স্বাধীন না, আপনি পরাধীন। আপনাকে ভাবতে হবে যে 1947 সালে ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করা গেলেও আমার ভারতবর্ষে যে ব্রিটিশরা আছে এখনো ভারতকে তাদের হাত থেকে স্বাধীন করা সম্ভব হয়ে ওঠেনি। নরেন্দ্র মোদী কাদের ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছে? ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ যদি আমাদের দিতে হয়, তো সবার আগে তো নাগরিকত্বের প্রমাণ নরেন্দ্র মোদীর দেওয়া উচিত। নরেন্দ্র মোদীর কাছে যখন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছে, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিসের ভিত্তিতে ভারতের নাগরিক, নরেন্দ্র মোদী একদম অফিসিয়াল ভাবে যে জবাবটা দিয়েছে, কি জবাব জানেন? জবাবটা দিয়েছে যে জন্মসূত্রে আমি ভারতবর্ষের নাগরিক। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি জন্মসূত্রে ভারতের নাগরিক হয়ে থাকেন, আমরাও জন্মসূত্রে ভারতের। আমাদের জন্ম তো পাকিস্তানে না, আমাদের জন্ম তো বাংলাদেশে না, শ্রীলঙ্কায় না, আমাদের জন্ম ইরান আর ইরাকে না, লিবিয়া লেবাননে না, আমাদের জন্ম মিশরে কিংবা আমেরিকায় না, আমাদেরও জন্ম এই ভারতবর্ষের মাটিতে। অতএব নরেন্দ্র মোদী যদি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, আমরাও জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক। অনেকে টেনশনে আছে। এই 2-3 দিন আগে একজন বলছিল হুজুর খুব টেনশনে আছে। কেন এত টেনশন কেন? তাহলে হুজুর যদি এসআইআর হয়, উফ ওই টোটোটা হয়, আলো বন্ধ করুক, খুব লাগছে চোখে। কি গাড়ি থাকে জানি, ব্যাপক লাগছে। ভাই হাইলাইটটা বন্ধ করে দাও। এবার ঠিক আছে, আমার দিকে তাকান। আপনাদের কাছে এমনি তো হাসি মাঝে মাঝে, আর এসে নসিহত করা হয়। তো আজকে কিছু শিক্ষামূলক উপদেশ, যে কথাগুলো, আমার দিকে তাকান, আমার দিকে, যে কথাগুলোর ভিতর থেকে আপনি কিছু শিক্ষা পেতে পারেন। তাই বললাম ভাই টেনশনের কি আছে? তো বলে না, যদি এসআইআর হয় আর আমার নাম যদি বাদ যায়, আর তোমার নাম যদি নাই বা থাকে লিস্টে, আমার না, এই নিয়ে কোনোদিন টেনশন হয়। একদম মনের কথাটা শেয়ার করছি। আমার নাম যদি লিস্টে নাও আসে, যদিও 2002 সালের ভোটার লিস্টে আমার নাম আছে, আমি 2002 সালে প্রথমবার ভোটার। এরপরও আমি বলছি, যদি 2025 সালের ভোটার লিস্টে আমার নাম জায়গা না পায়, আমি তার জন্য কোনোদিন টেনশন করবো না। তো আমি টেনশন করি কি করবো? এমনি ভোট দেইনি আমি। 2বার 3বার 4বার পরে একবার ভোট দেই। যখন মন হয় দেই, আর যখন মন না হয় দেই না। আমার কথা মন দিয়ে শোনেন। এসআইআর নিয়ে কেউ যেন টেনশন করবেন না। আপনার নাম যদি নাও বা আসে, দেখবেন যদি আল্লাহ রাজি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পরের বার ভোট আসবার আগে আপনার নাম আমার লিস্টে উঠে যাবে। যেতেই পারে নতুন করে যদি এসআইআর হয়, আপনার নাম নাও বা আসতে পারে।
এই নিয়ে ভেঙে পড়া, টেনশন করা। আচ্ছা নাই বা এলো, জেলখানায় দেবে? কথা বলা তো অসুবিধে কি? আরে আমি তো ঈমানদার, আমি যেখানে যাব সেখানে আল্লাহকে ডাকবো। কারে ডাকবো? জোরে বলে না। আমি যেখানে যাব সেখানে সাজদা আল্লাহর জন্য দিব। টেনশনের কি আছে? তবে এটা ঠিক যে ভারতবর্ষে বিজেপি সরকার, বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার এই ভারতবর্ষে জবে থেকে এসছে না, এরা কখনোই ভারতবর্ষের নাগরিকদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি, আর যতদিন থাকবে এরা মানুষকে স্বস্তিতে থাকতে দেবে না। এরা কখনো নোটবন্দি, তো কখনো এনআরসি, কখনো এনপিআর, কখনো এসআইআর, কখনো কাশ্মীরের 370 ধারা রদ, আর কখনো বাবরি মসজিদের মামলা। ভারতবর্ষের যে আদালতগুলো আছে, আমি খুব কষ্টের সাথে বলছি, আজকের 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আপনাদেরকে বলছি, ভারতবর্ষের যে আদালতগুলো আছে না, ভারতবর্ষের আদালতের উপরে শ্রদ্ধা জানিয়েই বলছি। আমি এখনো বলছি ভারতবর্ষের আদালতের উপরে আমার আস্থা আছে, যদি সেগুলো ক্লাব ঘরে পরিণত না, যদি সেগুলো রাজনৈতিক পার্টি অফিসে পরিণত না হয়, যদি ভারতবর্ষের বিচারপতিরা নেতাদের আঙ্গুল হেলানি অনুযায়ী বিচার না করে। বিচার ব্যবস্থার উপরে আস্থা ছিল, আছে, আগামী দিনও জোরে বলেন হ্যাঁ। কিন্তু আমরা তো একদম দেখতেই পাচ্ছি যে ভারতবর্ষের এক শ্রেণীর নেতা লিডাররা যা বলে দিচ্ছে, পরের দিন আদালতে সেইটাই হচ্ছে। তো এইটাকে আমি আদালত বলবো না পার্টি অফিস বলবো? আরে কথা বলেন না কেন? বলবেন তো, এটা কি বলবো? ন্যায্য বিচার পাওয়ার অধিকার ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের আছে, এরই নাম স্বাধীনতা। যে দেশে আপনি নাগরিক বলে পরিচয় দেওয়ার পরেও আপনার যদি সে দেশের মাটিতে দাঁড়িয়ে ন্যায় বিচার পাওয়ার অধিকার না থাকে, তাহলে আপনি স্বাধীন না, আপনি পরাধীন। আপনাকে ভাবতে হবে যে 1947 সালে ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করা গেলেও আমার ভারতবর্ষে যে ব্রিটিশরা আছে এখনো ভারতকে তাদের হাত থেকে স্বাধীন করা সম্ভব হয়ে ওঠেনি। আর তাই তো ভারতবর্ষে না বাঙালিরা যে ভাষায়, আমার কথায় আপনার বিরক্ত হচ্ছেন নাকি? হচ্ছেন না। বাঙালিরা, আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা যে ভাষায় কথা বলি, উড়িয়ারা আবার সেই ভাষায় কথা বলে না। উড়িয়াদের ভাষা আলাদা। আবার উড়িয়ারা যে ভাষায় কথা বলে, তামিলরা সেই ভাষায় কথা বলে না। তামিলরা আবার যে ভাষায় কথা বলে, অন্ধ্রেরা সে ভাষায় কথা বলে না। অন্ধ্রপ্রদেশের নাগরিকরা যে ভাষায় কথা বলে, মধ্যপ্রদেশের নাগরিকরা সে ভাষায় কথা বলে না। এই যে ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বিভিন্ন ভাষা, এটাই ভারতবর্ষের মাটিতে বৈচিত্র্যের ভিতরে একটা ঐক্য। আমার ভাষা কঠিন হয়ে যাচ্ছে কিনা জানি না। এরে বলা হয় ভারতবর্ষে এই যে নানা ভাষাভাষী মানুষ, নানা বর্ণের মানুষ, দেখবেন কেউ সাদা, কেউ কালো, কেউ একটু মিডিয়াম, কেউ একটু লম্বা, কেউ একটু বেটে,
এরপরে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। এটাই হলো ভারতবর্ষের মাটিতে বৈচিত্র্যের ভিতরে একটা ঐক্য। যে বাংলা ভাষায় কথা বলছে সেও ভারতীয় নাগরিক, যে হিন্দি ভাষায় কথা বলছে সেও ভারতীয় নাগরিক, যে মানে তামিলের ভাষায় কথা বলছে সেও ভারতের নাগরিক, যে কেরালিয়ানদের যে ভাষা ওদের ভাষায় যে কথা বলছে সেও ভারতের নাগরিক, আবার যে উড়িয়া ভাষায় কথা বলছে সেও ভারতের, আবার যে গুজরাটি ভাষায় কথা বলছে সেও ভারতের নাগরিক। এই যে বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস বাংলায়, এই ভারতবর্ষে, এটাই হলো ভারতবর্ষে বৈচিত্র্যের ভিতরে একটা ঐক্য। কিন্তু আপনি ভেবে দেখুন না, সাম্প্রতিক এখান থেকে 6 মাস আগে আপনি ফিরে যান, এখান থেকে 6 মাস 8 মাস আগে থেকে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে একটা অত্যাচার শুরু হয়েছে। সেটা কখনো গোপনে হচ্ছে তো কখনো প্রকাশ্যে হচ্ছে। এবং আপনি ভাবছেন কিছু যে যারাই অত্যাচার করছে তাদের কতটা দুঃসাহস, বাঙালিদের প্রতি অত্যাচার করে সেই অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল করছে। এরা মার খাচ্ছে, যারা মারছে তারাও ভারতীয় নাগরিক, আর যারা মার খাচ্ছে তারাও ভারতবর্ষের নাগরিক। বাট মারটা খাচ্ছে যারা, তাদের অপরাধ কি? তাদের অপরাধ তারা বাংলায় কথা বলে। তাহলে পরিষ্কার বলে দেওয়া হোক যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য নয়। উড়িষ্যাতে যাবে সেখানে মার খাচ্ছে, রাজস্থানে যাবে সেখানে মার খাচ্ছে, হরিয়ানায় যাবে সেখানে মার খাচ্ছে, গুজরাটে যাবে সেখানে মার খাচ্ছে, মুম্বাইতে যাবে সেখানে মার খাচ্ছে। এদের দোষটা কি? সত্যি কি ভারতবর্ষের আজকের যে পতাকা উত্তোলিত হলো 15ই আগস্টে, এটা ছিল ৭৯তম স্বাধীনতা দিবস। কত? স্বাধীনতার এই ৭৯ বছর কেটে যাবার পরেও কি সত্যি ভারতবর্ষের এই সমস্ত নাগরিকরা আজও স্বাধীন? আরে হ্যাঁ না বলবেন তো, এরা কি স্বাধীন? এটা কি আমাদের দেশের শাসকদের চোখে পড়ে না? এটা কি নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে যারা আছে তাদের চোখে পড়ে না? লজ্জা। আমি বলছি এটা ভারতবর্ষের ক্যাবিনেটের জন্য, হ্যাঁ, তো লজ্জা তো বটে। রাস্তায় মন দিলে হবে না ভাই, রাস্তায় মন দিলে হবে না। যে যে ভাষায় পারে কথাবার্তা বলুক, দেখার দরকার সে ভারতবর্ষের নাগরিক কিনা। হ্যাঁ, যদি সে সত্যি সত্যি বাংলাদেশি হয়, আমিও দায়িত্ব নিয়ে বলছি, এদেশে থাকবার কোনো অধিকার তার তো একটা রাষ্ট্র আছে, সে এই রাষ্ট্রে এসে কেন জ্বালাতন করবে? তবে এটাও বলছি, যদি বিদেশ থেকে আসা এদেশের মাটিতে অনুপ্রবেশকারীদেরকে আলাদা করে দেওয়া হয়, তো যত মুসলমান এদেশ থেকে বিতাড়িত হবে তার চেয়ে অন্য ধর্মের মানুষরা বেশি বিতাড়িত হবে। আমার কি ভুল হয়ে যাচ্ছে? জোরে বলেন। এসআইআর নিয়ে আপনি এত টেনশনে আছেন কেন? কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। তবে দেশের গভর্নমেন্টের উচিত হলো সবার প্রতি সমব্যবহার করা। শত শত বছর ধরে এই ভারতবর্ষকে মোগলরা শাসন করেছে, শত শত বছর, 2-1 বছর না,
10 বছর না, শত শত বছর ধরে মোগলরা এই ভারতবর্ষকে শাসন করেছে। মোগল পিরিয়ডে অনেক মুসলিম বাদশা তো এসেছিল না? আসেনি? জোর করে বলেন, আসেনি? কিন্তু তারা কারোর ধর্মের উপরে আঘাত করেনি, কারোর বাসস্থানের উপরে আঘাত করেনি। আজকের নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতবর্ষে যেটা দেখছি, মানুষের বাসস্থান গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিসে গুড়িয়ে দিচ্ছে? বুলডোজার দিয়ে। হাও হাও করে কাঁদছে তারা, যাদের বিল্ডিং গুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি ধরে নেন তারা বিল্ডিংটা অবৈধভাবে করেছে। যেদিন এই বিল্ডিং গুলো অবৈধভাবে করা হয়েছিল, সেদিন নরেন্দ্র মোদী সরকার কোথায় ছিল? সেদিন তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হয়? সেদিন গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয়নি? কারোর বাসস্থান চুরমার করে দেওয়া, বাসস্থান ভেঙে দেওয়া, ঘর বাড়ি ভেঙে দেওয়া, এটা কোনো আদর্শ সরকারের কাজ হতে পারে না। তো যাদের ঘর বাড়ি, বলুন আপনি, আপনার এই গ্রামে আপনার ঘর বাড়ি যদি ভেঙে দেওয়া হয়, তবে পাশাপাশি আমি আর একটা পরামর্শ আপনাদের দেবো। আপনাদের এটা পঞ্চায়েত, হ্যাঁ না কিছু বলেন? ঘর বাড়ি মোটামুটি সবাই করেছেন, অধিকাংশের পাকা বাড়ি না মাটির বাড়ি এখনো আছে? না বললেও চলে। পাকা বাড়ি যারা করেছেন, আপনার বাড়ি একতলা বা দুতলা যাই হোক, আমি আপনার পায়ে দুটো হাত দিয়ে বলছি, আপনার পা দুটো জড়িয়ে ধরে বলছি, যাদের একতলা বা দুতলা পাকা বাড়ি আছে, রাস্তা একদম ক্লিয়ার। একটা ইঞ্জিনিয়ার এনে, একটা ইঞ্জিনিয়ার হয়তো 3,000, 4,000, 5,000 টাকা নেবে। তো আপনি যদি 10 লাখ টাকা খরচ করে বাড়ি করতে পারেন, 5,000 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার আনতে পারবেন না? বাড়ির একটা ব্লুপ্রিন্ট সুন্দর করে নেন, একটা কাগজ ব্লুপ্রিন্ট, বোঝেন? এইটা আপনার বারান্দা, বারান্দার পাশে একটা ঘর, মাঝখান দিয়ে একটা প্যাসেজ, প্যাসেজের একদম শুরুতে ডান দিকে আপনার কিচেন রুম, এরপরে একটা রুম, এরপরে একদম মাথার দিকে, প্যাসেজের একদম মাথার দিকে ডান দিকে আপনার টয়লেট, এরপরে দুতলার যেমন কাঠামো আছে, ইঞ্জিনিয়ার এসে জাস্ট ওইটা আঁকিয়ে দেবে। শুনছেন কি? ওইটা নিয়ে আপনি পঞ্চায়েতে দেবেন। পঞ্চায়েত খুব বেশি হলে হয়তো 1,500 বা 2,000 টাকা নেবে। ওইটা পঞ্চায়েত প্রধান সিল মেরে দেবে, আর ওদের যে রেজিস্টার আছে ওই রেজিস্টারে নোট করে নেবে, সিল মেরে একটা সিগনেচার করে আপনার কাছে দিয়ে দেবে। এইটা হলো, এইটার নাম হলো আপনার বিল্ডিং প্ল্যান পাস। বিল্ডিং, জোরে বলেন। এই কাগজটা আপনি একটা ফাইল বন্দি করে সুন্দর করে গুছিয়ে রেখে দেন। কোনদিন যদি পশ্চিমবঙ্গে এই শয়তানের সরকার এসে যায়, তাহলে জানবেন যে সারা তামাম এলাকার ঘর বাড়ি ভেঙে দিলেও আপনার ঘরটা সহজে হাত দিতে পারবে না, কারণ আপনার বিল্ডিংটা বৈধ বিল্ডিং। আমি কি বোঝাতে পারছি? মসজিদগুলোর বিল্ডিং প্ল্যান পাস আছে তো? জোর করে বলো, মসজিদগুলোর বিল্ডিং প্ল্যান পাস করা আছে? আরে অনেকের মানে অধিকাংশের নেই। আমি এই যে ভাই সাহেব যারা আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এনি কন্ডিশন মসজিদের বিল্ডিং প্ল্যানটা পাস করুন। শুনতে পাননি সবাই? মসজিদের বিল্ডিং প্ল্যানটা পাস করুন। আমার দেশে যা মাদ্রাসা চলে, অধিকাংশ মাদ্রাসার বিল্ডিং প্ল্যান পাস নেই। কিন্তু আমরা না ভিতর দিয়ে আমাদের মাদ্রাসাগুলোর পেপারস পত্র সব গুছিয়ে ফেলেছি।
একটা প্রতিষ্ঠান চালাতে গেলে, একটা মাদ্রাসা চালাতে গেলে, আমার দিকে তাকান, অন্তত 14 দফা পেপারস লাগে। আপনার মন হলো আর একটা বিল্ডিং তুলে দিলেন, মাদ্রাসা হিসাবে 5 বছর 10 বছর 20 বছর চালিয়ে দিলেন। আমি বলছি গভর্নমেন্ট যে কোনো মুহূর্তে হস্তক্ষেপ করে আপনার বিল্ডিং কেটে দিতে পারে। আপনার ঘর বাড়ি কোথায়? গভর্নমেন্ট চাইলে ভেঙে দিতে পারে অবৈধ বিল্ডিং করে। জলদি যদি আপনার বিল্ডিং প্ল্যান পাস করানো, হ্যাঁ, অবিলম্বে অবিলম্বে প্রত্যেকেই বিল্ডিং প্ল্যানটা পাস করে নেন। বিল্ডিং প্ল্যান না পাস করানো এটা কিন্তু চরম নির্বোধের কারণ। আজকের আমার বক্তব্য এতগুলো ক্যামেরায় লাইভ হচ্ছে, বার্তাটা আমার মুসলিম ভাইদের কাছে অন্তত পৌঁছে যাক। এর পরেও যদি ভেঙে দেয়, হ্যাঁ দিতে পারে, তার জন্য আপনি আদালতে আপিল করতে পারেন। কিন্তু আপনার যদি বিল্ডিং প্ল্যান পাস না করানো থাকে, আদালতে আপিল করার মতো কোনো কন্ডিশন সেটাও তো থাকবে না, সেও রাস্তা তো বন্ধ। আমি ওইটা বলিনি, আপনি আমার কথা আর একবার ভাবেন। আপনার বিল্ডিং প্ল্যান যদি পাস করা থাকে, তাহলে আপনি অন্তত মনকে তো বোঝাতে পারবেন যে আমার সব কিছু ছিল, এরপরেও আমি অত্যাচারের শিকার। আর যদি আপনার কোনো কাগজপত্র না থাকে, তখন যদি ভেঙে দেয়, তখন আপনার আফসোস হবে যে কেন আমি কাগজটা করে রাখলাম।